আসসালামু আলাইকুম। বিআরবি হসপিটালের ফেসবুক পেজে বিশেষজ্ঞ ডক্টরদের সঙ্গে স্বাস্থ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান স্বাস্থ্য কথায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর অরুণা রহমান। শুরুতেই জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় জ্বরে আমাদের করণীয়। আর এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে উপস্থিত আছেন ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর এম.এ. বাশার, সিনিয়র কনসালটেন্ট ইন্টারনাল মেডিসিন, বিআরবি হসপিটাল। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। স্যার, আপনাকে প্রথমেই অনেক ধন্যবাদ জানাবো যে আপনি যে এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিচ্ছেন সেজন্য। আপনাকেও ধন্যবাদ এবং তার সাথে সাথে দর্শক এবং শ্রোতাবৃন্দ, বিশেষ করে বিআরবি কর্তৃপক্ষ যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন তাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যে জ্বর বলতে আসলে আমরা কি বুঝি? এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ উপসর্গ। রুগীরা যে সমস্ত কমপ্লেইন নিয়ে আমাদের কাছে আসে, রুগীরা যখন বলে তাকে আমরা বলি উপসর্গ। তেমনিভাবে জ্বর একটি উপসর্গ এবং এটার প্রিভ্যালেন্স মোর দ্যান 100%, লাইফ টাইম প্রিভ্যালেন্স। কারণ এমন কোনো লোক পাওয়া যাবে না দুনিয়াতে যে কয়েকবার জ্বরে না ভুগছেন। সেই সঙ্গে জ্বর যখন আমরা মেজার করি, রেকর্ড করি, তখন সেটা আবার লক্ষণ, এটা হলো চিকিৎসকের অবজারভেশন। আবার সেই সাথে জ্বর একটা ভাইটাল সাইন। আমরা একটা রোগীকে সুস্থ যখন ডিক্লেয়ার দিই তখন আমরা বডি টেম্পারেচার, পালস রেট, হার্ট রেট এবং সে কনসাস বা আনকনসাস দেখে আমরা বলি যে পেশেন্ট ইজ পারফেক্টলি অলরাইট। কাজে সেদিক দিয়েও বডি টেম্পারেচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং জ্বর যখনই আসে তখনই আমাদের বলতে হবে যে নর্মাল বডি টেম্পারেচার কত। নর্মাল বডি টেম্পারেচার 96 to 100 ডিগ্রি ফারেনহাইট। যখন কারো টেম্পারেচার পারসিস্টেন্টলি মোর দেন 100 ডিগ্রি ফারেনহাইট হয় তখনই আমরা বলি তার জ্বর হয়েছে। এই জ্বরের ধরনগুলো আসলে কি কি হয়? জ্বর আসলে বিভিন্ন ধরনের হইতে পারে, তবে একটা জিনিস বলে রাখা ভালো এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে জ্বরের প্যাটার্ন থেকে কিন্তু আমরা একটা আইডিয়া করতে পারি জ্বরের কারণটা, প্রবাবল কারণটা কি হইতে পারে। যেরকম ধরুন, জ্বর আমরা সাধারণত 3 ভাগে ভাগ করি। একটা ইন্টারমিটেন্ট, রেমিটেন্ট অ্যান্ড কন্টিনিউয়াস। ইন্টারমিটেন্ট টেম্পারেচারটা মানে জ্বরের ওষুধ না খাওয়া সত্ত্বেও এটা নর্মাল বেজলাইন টাচ করবে। একদিন জ্বর থাকবে, হয়তো পরের দিন জ্বর নাও থাকতে পারে, বা 2 দিন পর পর একবার নর্মাল হবে, বা 3 দিন পর পর একবার নর্মাল হবে। এটা হলো ইন্টারমিটেন্ট। আর যেটা নাকি রেমিটেন্ট টেম্পারেচার, সেখানে দেখা যাবে যে জ্বর থাকবে, ফ্লাকচুয়েট করবে, কিন্তু এটা কোনো সময় বেজলাইন টাচ করবে না। এবং এর যে ভেরিয়েশনটা যেটা হবে, এটা হবে লেস দেন 1 ডিগ্রি সেন্টিগ্রেড। আর হলো কন্টিনিউয়াস টাইপ অফ টেম্পারেচার, যেটা নাকি কোনো সময় বেজলাইন টাচ করবে না এবং ফ্লাকচুয়েশন হবে লেস দেন 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1.5 ডিগ্রি ফারেনহাইট। এটা হলো আরেকটা জ্বর হলো হেকটিক টাইপ অফ টেম্পারেচার। যখন টেম্পারেচারটা হঠাৎ করে 106, 105 ডিগ্রি ফারেনহাইট হয়ে যায়, এটাকে হেকটিক টাইপ অফ টেম্পারেচার বলা হয়। অত্যন্ত বেশি টেম্পারেচার যেটা। ধন্যবাদ স্যার। স্যার, জ্বর হওয়াটা ভালো নাকি খারাপ? জ্বর অ্যাকচুয়ালি একটা মানে আমাদের যে যখন একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া ভিতরে ঢুকে বা অন্য একটা ইনফ্লামেটরি রিঅ্যাকশন হয়, তার এগেনস্টে কিন্তু আমাদের বডি সিস্টেমের মধ্যে রোগ প্রতিরোধ একটা ক্ষমতা থাকে। সেই ক্ষমতার মাধ্যমে রোগ প্রতিরোধ করার যে বহিঃপ্রকাশ, সেটাই হলো জ্বর। একটা পেশেন্টের হয়তো ভাইরাস ঢুকলো বা ব্যাকটেরিয়া ঢুকলো বা ইনফ্লামেটরি একটা রিঅ্যাকশন হলো, তার জ্বর হলো না, এটা কিন্তু মোর ডেঞ্জারাস। তো সেই জন্য জ্বর হওয়াটা ভালো। আর বিশেষ করে লক্ষ্য করবেন, অনেক সময় দেখা যায় বাচ্চাদের প্রায়ই জ্বর হয়। জ্বর হওয়ার ফলে কিন্তু তার ইমিউনিটি ডেভেলপ করে। কারণ আমরা তো গুটি কয়েক ক্ষেত্রে আমরা ভ্যাকসিন দিতে পারি, কিন্তু এটাও ওয়ান ফর্ম অফ ভ্যাকসিনেশন, ইনডাইরেক্ট ন্যাচারাল ভ্যাকসিনেশন। তার ফলে ইমিউনিটি বিল্ড আপ হয়। কাজে বাচ্চাদের বিশেষ করে বা বয়স্ক যারা নাকি ইমিউনো কম্প্রোমাইজ, তাদের জন্য সমস্যা।
আদারওয়াইজ যাদের ইমিউন সিস্টেম ভালো তাদের জন্য এই ধরনের ব্যাকটেরিয়া ভাইরাসে এক্সপোজড হয়ে যে জ্বরের যে বহিঃপ্রকাশ এটা বরং তার জন্য ভবিষ্যতের জন্য ভালো। জি, তার মানে জ্বরটা আমরা কিন্তু সাধারণত জ্বরকে একটা নেগেটিভ ভাবেই ধরি, যে জ্বর হয়েছে মানে হয়তো বা দুর্বল কিংবা তার অন্য কোনো সমস্যা আছে, কিন্তু তা না। আসলে জ্বর হওয়াটা কিন্তু অনেক বেশি অনেক ভালো, কারণ আমরা কিন্তু এটার মাধ্যমে অনেক সাইন বুঝতে পারি। আরেকটা ভাবে আমরা জ্বরকে ক্লাসিফাই করি, যেটা শর্ট ডিউরেশন ফিভার, জি, একটা লং ডিউরেশন ফিভার। শর্ট ডিউরেশন ফিভারটা হলো জ্বর যেটা পারসিস্ট করবে 7 দিন, 7 ডেজ, নট মোর দেন 7 ডেজ। আরেকটা জ্বর যেটা নাকি মোর দেন 7 ডেজ, সেটা দেখা যায় সেটা হয়তো মানে মান্থস টুগেদার, ইয়ার্স টুগেদার। তখন আমাদের একটা ক্যাটাগরিতে আমাদের কারণটা ওইভাবে খুঁজতে হবে। এবং 7 দিনের যে জ্বরটা হয় সেই জ্বরের মধ্যে 80% জ্বরই হয় কিন্তু ভাইরাল, এবং মোস্ট অফ দেম আর সেলফ লিমিটিং। সেলফ লিমিটিং মানে হলো যে কোনো চিকিৎসা ছাড়াই কিন্তু ভালো হয়ে যায়। অনেক সময় বলা হয় যে চিকিৎসা করলে ভালো হবে 7 দিনে, অনেকে আর যদি চিকিৎসা না করো তাহলে 1 সপ্তাহ লাগবে, এরকম একটা কথা চালু আছে। জি স্যার। তো এই যে ভাইরাল ফিভার বিষয়টা বললেন, তো ভাইরাল ফিভারের আসলে কি কি লক্ষণগুলো দেখা যায়? ভাইরাল ফিভার বিভিন্নভাবে ট্রান্সমিট করতে পারে। মোস্ট অফ দি ভাইরাল ফিভার ট্রান্সমিট করে ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে, মানে হাসি কাশির মাধ্যমে বিস্তার লাভ করে। আর কিছু কিছু ভাইরাল ফিভার ব্যাকটেরিয়ার মাধ্যমে, কারো মশা মাছি বা এর মাধ্যমে হয়তো বিস্তার লাভ করতে পারে। তবে সাধারণত মানে যেটাতে আমরা খুব ওরিয়েন্টেড আমাদের উপমহাদেশে, ইনফ্লুয়েঞ্জা লাইক সিমটমস, যেটা তার মধ্যে থাকবে হাসি কাশি, সর্দি, গলা ব্যথা, এগুলি। এবং ইদানিংকালে কোভিড এর মধ্যে ঢুকে গেছে, এবং কোভিডের ওয়ান অফ দি ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টারিস্টিক ফিচার্স থাকে কোভিডের, সেটা হলো ইন এডিশন টু দ্যাট দেখা যাবে যে তাদের স্মেল ডিটেকশনের যে পাওয়ার, ঘ্রাণ শক্তিটা কমে যায়। যখন একটা রোগী সর্দি কাশি নিয়ে আসে, এদেরকে আমরা বলি যে ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস, ইনফ্লুয়েঞ্জা ILI, তার মধ্যে কোভিডে ঢুকে গেছে। যদি এরকম কোনো একটা পেশেন্ট এই টাইমে যদি জ্বর নিয়ে কেউ আসে, তা আমরা সাধারণভাবে আমরা বলবো যে তার কোভিড আছে কিনা সেটাকে এক্সক্লুড করা দরকার। এবং যাদের নাকি ঘ্রাণ শক্তি কম, তাদের সেন্সিটিভিটি কোভিড হওয়ার পসিবিলিটি 50%। আর আমরা যে কোভিড হলে যে আমরা যে টেস্ট করি RT-PCR ফর COVID-19, সেটার সেন্সিটিভিটি হলো 70%। কাজেই অনেকটাই মানে একটা রোগীর যদি সর্দি কাশির সাথে যদি অ্যানোজমিয়া থাকে বা স্মেল ডিটেকশনের পাওয়ার কমে যায়, তাহলে 50% সম্ভাবনা তার কোভিড হওয়ার। তাহলে স্যার কোভিড আর নর্মাল যে ইনফ্লুয়েঞ্জা কিংবা ভাইরাল ফিভার, কোভিডেও তো স্যার ফিভার একটা আসে, তাহলে এটা যখনই ঘ্রাণ শক্তিটা পাবে না কিংবা খাবার যে স্বাদটা, অনেক সময় কিন্তু এটাও আমরা শুনছি যে স্বাদেও নাকি সমস্যা হচ্ছে, যে স্বাদ নিতে যে কোনো ভাইরাল ফিভারের মধ্যে স্বাদ কমে যায়, মানে অ্যাপিটাইট কমে যায়, ওইভাবে আমরা ডিফারেন্সিয়েট করাটা একটু ডিফিকাল্ট। তবে যদি কারো ঘ্রাণ শক্তি কমে যায়, তাহলে এটা কোভিডের একটা ইম্পর্ট্যান্ট সিমটম। যেরকম ডেঙ্গু ফিভারে দেখবেন যে রেট্রো অরবিটাল পেইন হয়, মানে আইবলের পিছনে, আমরা যখন আইবলকে মুভ করি, আইবলের পিছনে, চোখের পিছনে ব্যথা হয়। হ্যাঁ, তারও কিন্তু প্রচণ্ড জ্বর হয়, শরীর ব্যথা হয়, মনে হয় যে হাড্ডি ভেঙে নিচ্ছে, এরকম একটা ব্যথা হয়। তার সাথে সাথে কিন্তু ওই সিমটমটা কিন্তু অনেকটা স্পেসিফিক ফর ডেঙ্গু ফিভার হইলে আইবলের পিছনে যদি ব্যথা হয় বা আইবল মুভমেন্টের সাথে যদি ব্যথা হয়, সেটা অনেক সময় আমরা সাসপেক্ট করি যে এটা ডেঙ্গু হওয়ার একটা পসিবিলিটি আছে, হইতে পারে। মানে এই ক্ষেত্রে সবচাইতে বেশি ভালো হবে যদি টেস্টটা করিয়ে ফেলা যায়। হ্যাঁ জি, অ্যাকচুয়ালি মানে ভাইরাল ফিভার হলে সাধারণত যে সিমটমগুলি আসে হঠাৎ আসে, এবং সাধারণত মানে অধিকাংশ কিছু কিছু ক্ষেত্রে যেগুলি ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে আসে, সেগুলি তো কনফাইন টু রেসপিরেটরি সিস্টেম। আর বাকি সিমটমগুলি যেটা আসে জেনারেলাইজড সিমটম, বেশ জ্বর, হঠাৎ করে জ্বর, এবং জ্বরটা অনেক বেশি চলে আসে, এই ধরনের কিছু ফিচার্স পরিলক্ষিত হয়। তবে এখানে একটা জিনিস বলে রাখা ভালো, যে আমরা যে ভাইরাল ফিভার 7 দিনের কথা বললাম, যখন ফিভারটা কমপ্লিকেটেড হয়ে যায়, প্রথম তো ইট স্টার্টস এজ এ ভাইরাল ফিভার,
তারপরে কিন্তু এটা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়। যখন ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তখন কিন্তু আর 7 দিনের মধ্যে লিমিটেড থাকে না, তখন টাইমটা কিন্তু এক্সটেন্ড হয়ে যায়। ইট ইজ বিকজ অফ ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য, তখন কিন্তু 7 দিনের লিমিট থাকে না। সাধারণত জ্বরে কোন কোন উপসর্গগুলো নিয়ে আমাদের কাছে পেশেন্ট আসে? না, এটা বিভিন্নভাবে বিভিন্ন রোগীরা উপস্থাপন করে। অনেকে বলে যে তার জ্বর হয়েছে, অনেকে বলে যে গা মেজমেজ করতেছে, ভালো লাগতেছে না, বা হেডেক বলতে পারে। অনেকে বলছে আমার মুখে রুচি কমে গেছে, আমার মানে উইকনেস ফিল করতেছি। আর কেউ বলে যে আমার বডি টেম্পারেচারটা এলিভেটেড। বিভিন্ন এক্সপ্রেশন নিয়ে আসতে পারে। স্যার, এই যে জ্বরের যে অ্যানালাইসিস, যে আপনি যে কিছু ক্লাস বললেন, তো এই ক্লাসগুলোকে কি অ্যানালাইসিস করে এটা আমাদের মেডিকেল সেক্টরে কি কি কাজে লাগে জ্বরের? এটা অ্যাকচুয়ালি এখন তো ধরেন জ্বর হওয়ার সাথে সাথে রোগীরা নিজেরাই মানে জ্বর কমার ওষুধ খেয়ে ফেলে। যদি ধৈর্য সহকারে যদি হিস্ট্রিটা দেওয়ার পরে 2-3 দিন ওয়েট করার পরে যদি ওষুধগুলি খেত তাহলে অনেকটাই ইউজফুল হতো। তারপরেও এটা বেশ ইউজফুল হয়। যেরকম ইন্টারমিডিয়েন্ট ফিভার যদি হয়, যেটা থেমে থেমে হয়, সেটা একটা ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ ম্যালেরিয়া। ম্যালেরিয়ার জ্বরটা কিন্তু এইভাবে আসে। যেরকম কন্টিনিউড ফিভার বা রেমিটেন্ট ফিভার, এটা কিন্তু এন্টেরিক ফিভার বা টাইফয়েডে কিন্তু ওই জ্বরটা ওইভাবে আসে। তারপরে কিছু কিছু জ্বর আসে ধরেন আপনার চিল অ্যান্ড রাইগর, মানে কাঁপুনি দিয়ে আসে। কাঁপুনি দিয়ে যদি জ্বর আসে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের কয়েকটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমাদের সামনে চলে আসে। যেরকম ম্যালেরিয়াতে কাঁপুনি দিয়ে জ্বর আসে, আর অনেক সোয়েটিংয়ের পরে এটা কমে যায়। তারপরে ধরেন যে হোলো অর্গ্যান ইনভলভ যদি করে, মানে হোলো মানে ফাঁকা, ভিতরে ফাঁপা, যেরকম বিলিয়ারি ট্রি, তারপরে ইউরিনারি ট্রি, তারপরে দ্যাট ইজ ভাস ডিফারেন্স বা ফেলোপিয়ান টিউব, এগুলিতে যদি ইনফেকশন হয়, অ্যাপেন্ডিসাইটিস যদি হয়, সালফিনজাইটিস হয়, বা ওফোরাইটিস হয়, তারপর ইউটিআই হয়, অথবা অ্যাবসেস এনিহোয়ার ইন দি বডি, ভিসারাল অ্যাবসেস, লিভার অ্যাবসেস, নিউমোনিয়া, এগুলি কিন্তু কাঁপুনিতে জ্বর আসে। মূত্রনালীতে ইনফেকশন, হ্যাঁ, মূত্রনালীতে ইনফেকশন যদি হয় তাহলে কাঁপুনিতে জ্বর আসে। এটা ক্যারেক্টারিস্টিক ফিচার্স। আর আমরা অ্যাকচুয়ালি জ্বর ডায়াগনোসিস করতে গেলে কয়েকটা জিনিস, প্রথম তো জ্বরকে আমরা অ্যানালাইসিস করব যে জ্বরটা কত দিনের, এটা কি শর্ট ডিউরেশন ফিভার না লং ডিউরেশন ফিভার, দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হলো আমরা দেখি যে জ্বরের পিছনে কোনো অর্গ্যান ইনভলভ আছে কিনা। যেরকম আমরা হেড টু ফুট আমরা সাধারণত হিস্ট্রিটা নিই, চেষ্টা করি। যেরকম আমরা জিজ্ঞেস করি যে আপনার কান থেকে কোনো পুষ পড়ে কিনা, বা কানে কোনো ব্যথা আছে কিনা, গলায় কোনো ব্যথা আছে কিনা, যেরকম টনসিলাইটিস, ফেরিনজাইটিস, তারপর কাশি আছে কিনা, বা কাশি দিলে বুকে ব্যথা হয় কিনা। এরকম যদি কাশি থাকে তাহলে আমরা সাসপেক্ট করি যে তার অরিজিন হলো লাংস। আমরা যদি দেখি যে একজনের পেশাবে জ্বালা যন্ত্রণা হচ্ছে, পেশাবের রংটা মানে হিমাচুরিয়া হচ্ছে, রক্ত যাচ্ছে, তখন আমরা মনে করি যে তার প্রবলেমটা হলো কিডনিতে বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। আমরা যদি দেখি যে তার রুগীটা জ্বর এবং তার সাথে অজ্ঞান হয়ে গেছে, তখন আমরা চিন্তা করি যে তার হয়তো মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইনভলভ। এরকমভাবে আমরা অর্গ্যান ধরে ধরে আমরা এক্সামিন করে দেখি যে তার সমস্যাগুলি কোন জায়গায়। এটা কিন্তু অনেক হেল্পফুল হয়। এবং যখন আমরা এক্সামিন করার সময়ও কিন্তু আমরা তার মানে কান এক্সামিন করি, তার টাং এক্সামিন করি, টাংটা কোটেড কিনা। সেন্ট্রাল কোটিং ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট সাইন অবজারভেশন, এটা যা নাকি এন্টেরিক ফিভারে হয়। তারপরে দেখা যাবে যে অনেক সময় গলা ব্যথা নিয়ে যদি কেউ আসে, তার থ্রোট এক্সামিনেশন ইজ ম্যান্ডেটরি। কারণ দেখা গেছে যে অনেক সময় বাতজ্বরের রুগীরা কিন্তু ধরেন মানে কয়েকদিন তার জয়েন্ট পেইন হবে, মানে গলা ব্যথা থাকবে, গলা ব্যথাটা কিন্তু আবার স্পন্টেনিয়াসলি ভালো হয়ে যায়। এবং গলা ব্যথার যে এটা সেটা 80%ই, মোর দ্যান 80% বা 90% ভাইরাল, আর কিছু পোর্শন হয় স্ট্রেপ্টোককাস বিটা হেমোলাইটিকাস দিয়ে। সেই ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা স্টার্ট করে ইন এ ভেরি সিম্পল ওয়ে, সোর থ্রোট, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে মানে ইট বাইটস দি হার্টের ভাল্ব নষ্ট হয়ে যায়, ব্রেন এফেক্ট করে।
তারপরে জয়েন্ট এফেক্ট করে, এগুলি এফেক্ট করে, কিন্তু জয়েন্টের মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা হয় না, কোনো ডিসেবিলিটি থাকে না। কিন্তু তখন যদি আমরা ডাইরেক্টলি যদি ডিটেক্ট করতে পারি যে তার এটা মানে একটা মেমব্রেইন আছে টনসিলের উপর এবং মানে এক্সুডেট আছে, তখন যদি আমরা পেনিসিলিন দিতে পারতাম, চিকিৎসাটা যদি প্রপারলি হইতো, তাহলে কিন্তু উই কুড প্রিভেন্ট দি রিউমেটিক ফিভার, সেটা প্রিভেন্ট করা যেত। এবং তারপরেও আমরা পরবর্তীতে হার্ট ডিজিজ প্রিভেন্ট করতে পারতাম। কারণ এই রুগীটা হয় কি, স্টার্ট করে সোর থ্রোট দিয়ে, তারপরে রিউমেটিক ফিভার হয়, তারপরে হার্ট ডিজিজ হয়, ব্রেইন ইনভলভ করে, ইনভলান্টারি মুভমেন্টস হয়, এমনও দেখা যায় যে আলটিমেটলি পেশেন্ট মারা যায় একটা সামান্য ভুলের জন্য। আসলে আমাদেরকে সব বিষয়ে অনেক বেশি সচেতন হওয়া উচিত। কোনো ছোট বিষয় নিয়ে যে বিষয়টা কিন্তু ছোট থেকেই শুরু হয়, যদি তখন সেই টাইমে যদি প্রিভেন্ট করতে না পারা, অবহেলা করার কোনো সুযোগ নাই, অবহেলা করার সুযোগ নেই। স্যার, আমরা একটু কমেন্টে কোশ্চেন নিয়ে নেই। একজন দর্শক আমাদের কোশ্চেন করেছেন যে তার স্ত্রীর কিছুদিন আগে জ্বর হয়েছিল, তার পিঠে ব্যথা ছিল, মাথা ঘুরে এবং নাকে গন্ধ পায় না, এমন অবস্থায় তিনি কি করতে পারেন? এই মুহূর্তে যদি কারো জ্বর হয়ে থাকে, তো আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি হলো যে কোভিড এক্সক্লুড করা। আর এখানে আমি অলরেডি মেনশন করছি যে যদি কারো স্মেল ডিটেক্ট করতে অসুবিধা হয়, সেখানে কোভিড আমাদের অবশ্যই সাসপেক্ট করতে হবে প্রাথমিকভাবে, এবং কোভিড সাসপেক্ট হলে আমাদের RT-PCR ফর কোভিড এটা করা দরকার। আর যদি করা সম্ভব না হয়, অ্যাটলিস্ট তাকে আইসোলেট করে রাখা দরকার, এবং ওনার দেখতে হবে যে ওনার অক্সিজেন স্যাচুরেশনটা 90-র নিচে কিনা। 90-র নিচে না থাকলে ওয়ারিড হওয়ার কিছু নাই। টেলিমেডিসিনের মাধ্যমে ডাক্তারের পরামর্শ নিতে পারে, পরামর্শ মতো সিম্পল ওষুধ, আইসোলেশন, নর্মাল ডায়েট, সান এক্সপোজার, তারপর স্টিম ইনহেলেশন, হ্যাঁ, প্যারাসিটামল, এইগুলি প্রচুর পানি বা পুষ্টিকর খাবার খেলে ভালো হয়ে যাবে। তার উদ্দেশ্যটা হবে নিজেকে প্রোটেক্ট করা এবং অন্যকে না ছড়ানো। এখানে একটা জিনিস আমি বলি, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ইনফ্লুয়েঞ্জার থেকে কোভিডের যে ডিফারেন্স, সেটা হলো দুইটা ডিফারেন্স। একটা হলো যে কোভিড ইজ হাইলি কন্টাজিয়াস। কোভিড 1 জন থেকে 3 জন, 3 জন থেকে 9 জন, 9 জন থেকে 27 জন এইভাবে স্প্রেড করে। ইনফ্লুয়েঞ্জা কিন্তু এইভাবে স্প্রেড করে না, একজন থেকে আরেকজন, তারপরে থেকে আরেকজন, এইভাবে স্প্রেড করে। কাজে এটা হাইলি কন্টাজিয়াস। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে অনেক রুগী আছে কোভিডে আক্রান্ত, তারা অ্যাসিমটোমেটিক, দেয়ার ইজ নো সিমটম, কোনো উপসর্গ নাই, তারা সমাজের বিভিন্ন জায়গায় বের হচ্ছে, কিন্তু তাদের রোগ স্প্রেড করার যে ক্ষমতা, যে রোগে সাফার করতেছে তার মতোই। কাজে এটা খুবই ডেঞ্জারাস। এই জন্য দুইটা কারণেই কিন্তু আমরা কোভিড আমাদের জন্য একটা আতঙ্কের ব্যাপার। তবে আতঙ্কিত হলে চলবে না, এখানে স্বাস্থ্যবিধি মানতে হবে। সামান্যতম সিমটম থাকলেও তাকে আইসোলেশনে যাওয়া দরকার ভলান্টারিলি। ধন্যবাদ স্যার। স্যার, এই যে আপনি বললেন যে কোভিড-19 টেস্ট, এই টেস্টটা কি আমাদের হসপিটালে হচ্ছে, বিআরবি হসপিটালে? হ্যাঁ, অবশ্যই হচ্ছে, এবং কর্তৃপক্ষ বেশ সতর্কতার সাথে করে, এবং আমাদের টেস্টগুলি খুবই স্ট্যান্ডার্ড, খুবই ভালো মানের। ধন্যবাদ স্যার। দর্শক, আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। আরেকজন দর্শক আমাদের প্রশ্ন করেছিলেন, তিনি কিভাবে বুঝবেন যে শীতের প্রভাবে জ্বর নাকি কোভিড-19 জ্বর? এখানে মানে এই মুহূর্তে যদি জ্বর হয়, সারা বিশ্বে প্রেক্ষাপট চিন্তা করলে আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি হবে যে কোভিডকে এক্সক্লুড করা। কোভিডকে এক্সক্লুড করার উদ্দেশ্য হলো দুইটা। একটা হলো আমি যেটা বললাম যে যাতে এটা স্প্রেড ঠেকানো যায় এবং নিজেও চিকিৎসাটা দ্রুত নেওয়া যায়, এবং 90% কোভিড পেশেন্টের চিকিৎসা বাসায়ই করা সম্ভব, যেখানে অক্সিজেন স্যাচুরেশন কমে যায় বা প্রেশার কমে যায়, শ্বাসকষ্ট হয়, তখন তাকে হসপিটালাইজড হতে হবে। আদারওয়াইজ, আর এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলতে চাই যে আমাদের জ্বরের কোনো পেশেন্ট আসলে আমরা প্রাথমিকভাবেই কিন্তু দুইটা ভাগে ভাগ করে নিই, যে পেশেন্ট উইথ ডেঞ্জার সাইন, পেশেন্ট উইদাউট ডেঞ্জার সাইন। যখন পেশেন্টের ডেঞ্জার সাইন না থাকে তখন আমরা খুশি হয়ে যাই এবং পার্টিও আনন্দিত হয় যে তার মানে মারা যাওয়ার ঝুঁকি কম। হ্যাঁ জি, জ্বরের মধ্যে একটা জিনিস লক্ষণীয় যে এটা কিন্তু সাধারণ জ্বর হইতে পারে, যেখানে আমাদের কোনো রিস্ক নাই, মর্টালিটি 0%, ট্রিটমেন্ট দিলেই ভালো হয়ে যাবে। আরেকটা ব্যাপার হলো যে কিছু ডেঞ্জার সাইন থাকে। ডেঞ্জার সাইনের মধ্যে একটা হলো যে জ্বর
তার সাথে হলো কনফিউশন। পেশেন্ট যদি কনফিউজ থাকে, তার যদি ওরিয়েন্টেশন ঠিক না থাকে, উল্টাপাল্টা প্রলাপ বকে, উল্টাপাল্টা কথা বলে, এটা কিন্তু ডেঞ্জার সাইন, একটা ডেঞ্জার সাইন। তারপরে তাদেরকে আমরা দেখি তখন মেনিনজিয়াল ইরিটেশনের কোনো ইয়ে আছে কিনা, নেক রিজিডিটি আছে কিনা, বা তার আই এক্সামিন করি, তার পেপিলিডিমা এগুলি আছে কিনা, এগুলি ডেঞ্জার সাইন। আরেকটা ডেঞ্জার সাইন হলো যে পেশেন্ট যদি হেমোডাইনামিক্যালি আনস্টেবল থাকে, আনস্টেবল মানে হলো তার পালস রেট অত্যন্ত দ্রুত, মানে এক্সট্রিম টেকিকার্ডিয়া, পালস রেটটা অনেক বেশি, 100-150, মানে 150-র কাছাকাছি এরকম, প্রেশারটা কম, প্রেশারটা রেকর্ড হচ্ছে না, তখন কিন্তু রুগীকে ডেঞ্জার সাইন থাকলে কিন্তু রুগীকে হসপিটালাইজ করতে হবে। একটা রুগী জ্বর নিয়ে আসছে, তার সাথে সাথে জন্ডিস, জ্বর নিয়ে আসছে, তার ব্লাড প্রেশার রেকর্ড হচ্ছে না, জ্বর উইথ অ্যাবডোমিনাল পেইন, অ্যাবডোমেনটা রিজিড হয়ে গেছে, জ্বর তার সাথে বমিটিং হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, এবং জ্বর তার সাথে শ্বাসকষ্ট হচ্ছে, অক্সিজেন স্যাচুরেশন যেটা উল্লেখ করা হলো, অক্সিজেন স্যাচুরেশন মানে গ্র্যাজুয়ালি ফল করতেছে, তো ওগুলি হলো মানে ডেঞ্জার সাইন। তখন কিন্তু রুগীদেরকে আমাদের অনেক সময় দেখা যায় যে স্কিন র্যাশ, ফিভার উইথ স্কিন র্যাশ, তখন কিন্তু রুগীদেরকে হসপিটালাইজ করা দরকার, মানে ভালো চিকিৎসার জন্য। ধন্যবাদ স্যার। আমাদের আরেকজন দর্শক প্রশ্ন করেছিলেন যে তার শরীরে একটু একটু জ্বর এবং মাথা ব্যথা আছে, একটু একটু হাঁচিও হচ্ছে, এই অবস্থায় তার কি করণীয়? এখানে সিম্পল ওষুধ আমরা নিতে পারি, তবে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা ওষুধের সাথে সাথে আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে যে জ্বর হলে অনেক কিছুই খাওয়া যাবে না, সাগু খেতে হবে, এটা কিন্তু ঠিক না। জ্বর হলে বরং আমাদের অনেক নিউট্রিশাস ফুড নিতে হবে, আমাদের প্রচুর পানীয় পান করতে হবে। যদি ডায়াবেটিস না থাকে তাহলে ডায়েট অ্যাবসলিউটলি নর্মাল হবে, ফ্রিকোয়েন্ট হবে, স্মল অ্যান্ড ফ্রিকোয়েন্ট, এবং তার স্বাভাবিক কাজকর্ম থাকবে। তার সাথে সাথে তার হয়তো জ্বর কমানোর জন্য প্যারাসিটামল, তারপর অ্যান্টিহিস্টামিন, রেস্টটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার, আর তার মানে অন্যান্য ভাইটাল সাইনগুলি ঠিক আছে কিনা, পেশা পায়খানা ঠিকমতো হচ্ছে কিনা, তার পালস, ব্লাড প্রেশার, এগুলি নিয়মিত রেকর্ড করতে হবে, এবং এটাকে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। প্রাইমারি একটা চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার যে আমার এই সমস্যা, এখন কি করা যায়। গাফিলতি করাটা ঠিক হবে না, আন্ডার এস্টিমেট করাও ঠিক হবে না, আর যদি ডেঞ্জার সাইন থাকে তাহলে অবশ্যই হসপিটালে ভর্তি হতে হবে। তখন চিকিৎসক অবশ্যই মানে তাকে সাজেস্ট করবেন। দর্শক, আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। স্যার, আপনার কাছে জানতে চাইবো যে অনেকে কিন্তু মনে করেন যে জ্বর আসলে গোসল করা যাবে না, কিংবা শাওয়ার এই ধরনের পানির কাছে যেতে চায় না, তো এই বিষয়টা কতটুকু সত্য? না, জ্বর আসলে গোসল না করার কোনো কারণ নাই, বরং গোসল করলে অনেকটা ফ্রেশ লাগবে। তবে একটা জিনিস আমাদের সতর্ক থাকতে হবে যে খুব ঠান্ডা পানি দিয়ে গোসল না করাই ভালো, আর পানিটা ওয়ার্ম হলে ভালো। আর পানিটা গোসল করার সাথে সাথেই মাথাটা যাতে ড্রাই করে নেওয়া যায়, বা হেয়ার ড্রায়ার অথবা টাওয়েল দিয়ে, ডাবল টাওয়েল দিয়ে, তাহলে অসুবিধা নেই এবং আরও ফ্রেশ লাগবে। এবং সাইমালটেনিয়াসলি আমাদের দেখা যাচ্ছে যে একটা সিগনিফিক্যান্ট প্রপোর্শনের ভিটামিন ডি কম, হ্যাঁ, সেই জন্য সান এক্সপোজার হাফ অ্যান আওয়ার আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, জ্বর থাকুক আর না থাকুক। আমরা লক্ষ্য করবেন, দেখবেন যে কোভিড-19 যে জ্বর, এটা কিন্তু শহরে বেশি হচ্ছে, গ্রামে কিন্তু একবারেই নেই। হ্যাঁ, গ্রামের লোকজন অনেক সময় তারা মানে মাস্ক পরতেও হেসিটেট করে, যদিও সরকারি সবারই পরা উচিত। হ্যাঁ, ওখানে ইনসিডেন্স অনেক কম, বিকজ মানে আমরা তো রুমের মধ্যে বন্দি থাকি, সান এক্সপোজার নাই, বাড়িঘরগুলিও ওইভাবে বিল্ড আপ যে সূর্যের আলো ঢুকতে পারে না। 80% ভিটামিন ডি আসে সূর্যের আলো থেকে। এটা কিন্তু আমাদের বিদ্যুতের মতো, বিদ্যুৎ যেরকম আমরা আজকে আর্ন করি, আজকেই খরচ করতে হবে, আগামীকালের জন্য যেরকম রাখা যায় না, এটা উৎপাদন হবে খরচ হবে। ভিটামিন ডিও তাই, 80% আসে সূর্যের আলো থেকে, আর 20% আসে ডায়েট থেকে, ডেইরি প্রোডাক্টস, মিল্ক প্রোডাক্টস, এগ এটসেট্রা, সামুদ্রিক মাছ। স্যার, জ্বর আসলে একজন রোগীর খাদ্য তালিকাটা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? হ্যাঁ, ওতে খাদ্য তালিকার মধ্যে ব্যালেন্স ডায়েট তো অবশ্যই থাকবে, সেখানে মোর নিউট্রিশাস ফুড থাকবে, হাই প্রোটিন ডায়েট থাকবে,
এবং ওইখানে কোনো ডায়েট রেস্ট্রিকশন করার কোনো সুযোগ নাই। যদি তার ডায়াবেটিস না থাকে অথবা কোনো কিডনি ডিজিজ না থাকে তখন তো অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আদারওয়াইজ ডায়েট ইজ লিবারেল। ডায়েটের নিয়মটা হলো যে স্মল অ্যান্ড ফ্রিকোয়েন্ট ডায়েট হবে। ওই জ্বর থাকলে অনেক সময় ভমিটিং টেন্ডেন্সি থাকে, সেখানে অ্যান্টিমিটি খেতে পারে। অনেক সময় আমরা অ্যান্টিহিস্টামিন যেটা দিই সেটাও কিন্তু এপিটাইজার এবং তার ভমিটিং টেন্ডেন্সি থাকলে সেটাও কিন্তু কমে যায়। এক্ষেত্রে কি তারা ফ্লুইড বেশি ফ্লুইড ইনটেকটা বেশি হবে, কারণ জ্বর হলে একটা জিনিস হয়, জ্বর যখন কমে যায় তখন সোয়েটিং হয়। আমরা মনে করি যে একটা লোক জ্বর হওয়ার পরে মানে দুর্বল হয়ে যায়, আমরা পোস্ট ভাইরাল এস্থেনিয়া বলি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ডাব ওয়াটার, ফল ফ্রুটস এবং অরাল স্যালাইন, সেখানে কিন্তু বেসিক্যালি হয় ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, সোডিয়াম পটাশিয়াম কমে যায়, সেখানে কিন্তু ভিটামিনের ঘাটতি হয় না। ভিটামিনের ঘাটতির মধ্যে যেটা হয় লং টাইম, যেটা মেনশন করলাম, ভিটামিন ডি। আমরা অনেক সময় ভিটামিন বি কমপ্লেক্স খাই, এটা খাওয়া মানে কোনো যুক্তিকতা তেমন নাই। আমরা যদি ব্যালেন্স ডায়েট অল থ্রু নেই তাহলে ওটার যুক্তিকতা নাই। আমাদের যেটা করতে হবে, প্রচুর পানীয় খাইতে হবে, তার সাথে নর্মাল স্যালাইন, ডাব ওয়াটার এবং ফল ফ্রুটস, ফ্রেশ ভেজিটেবলস এবং দেশীয় ফলটা আমরা প্রেফার করব বিভিন্ন কারণে। কারণ আমরা জানি যে অনেক সময় ফল ফ্রুটসের মধ্যে প্রিজারভেটিভ ইউজ করা হয়, সেই জন্য দেশীয় ফল আমাদের দেশে অনেক বেশি ইউজ করে। হ্যাঁ জি, আর প্রচুর শাকসবজি খাবে, অ্যান্টিঅক্সিডেন্ট। জ্বর থাকাকালীন কি একজন রোগীর শারীরিক পরিশ্রম বা এক্সারসাইজ করাটা কতটা যুক্তিযুক্ত হবে? যখন জ্বর বেশি থাকবে তখন এক্সারসাইজ করাটা বাঞ্ছনীয় না করার জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি। আর যদি জ্বর মানে মাইল্ড থাকে তখন আমরা হাঁটা চলা স্বাভাবিক করতে পারে। তবে যদি কোভিড সাসপেক্টেড হয় সেক্ষেত্রে তো অবশ্যই তার আইসোলেশনে থাকতে হবে, সেখানেও সে হাঁটাহাঁটি করতে পারবে। তবে জ্বর বেশি থাকলে তাকে রেস্টে থাকাটাই বাঞ্ছনীয়। ধন্যবাদ স্যার। জ্বরের ডায়াগনোসিসটা কিভাবে করা হয়? আমরা অ্যাকচুয়ালি জ্বরের রোগী আসলে জ্বরটাকে আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করি, নাম্বার 1। নাম্বার 2, আমরা তাকে মানে হিস্ট্রিটা ভালোভাবে নেওয়ার চেষ্টা করি, যে আমরা একটা সিমটমকে আমরা একটা ডিজিজে রূপান্তরিত করতে চাই বাই সিন্ড্রোমিক অ্যাপ্রোচ। যেরকম ধরেন একটা পেশেন্টের জ্বর আসলো, তার সাথে সাথে দেখা গেল যে লিম্ব গ্ল্যান্ডগুলি এনলার্জ, তো সেখানে ন্যাচারালি আমাদের একটা প্রশ্ন আসবে যে লিম্ব গ্ল্যান্ডের সাথে তার একটা জড়িত হওয়ার সম্ভাবনা। তখন লিম্ব গ্ল্যান্ডের সাথে জ্বরের কী সম্পর্ক থাকতে পারে? যেমন লিম্ফোমাতে যদি জ্বর আসে সেখানে একটা পিরিয়ডিক ফিভার হয়, 9 দিন জ্বর থাকবে, 9 দিন জ্বর থাকবে না, আবার 9 দিন পরে জ্বর আসবে। কাজে লং টাইম একটা গ্যাপ চার্ট যদি নিই আমরা, টেম্পারেচার চার্টটা খুব ইম্পর্টেন্ট। টেম্পারেচার চার্ট করলে আমরা জ্বরের প্যাটার্নটা বুঝতে পারি, কখন বাড়লো কখন কমলো সেটা বুঝতে পারি। সেই লিম্ফোমাতে যে জ্বরটা হয় এটা পেল অ্যাবস্টেন্ট টাইপ অফ টেম্পারেচার বলা হয়, পিরিয়ডিক ফিভার। তো এইভাবে আমরা করি। আর একটা এক্সামিনেশান, যেরকম একটা পেশেন্ট যদি অ্যানিমিক হয়, ফিভার থাকে, তার সাথে হেপাটোস্প্লেনোমেগালি থাকে, আমরা চিন্তা করি যে এটা ম্যালেরিয়া হইতে পারে, কালাজ্বর হইতে পারে। অনেক সময় একটা পেশেন্টের ইভিনিং রাইজ অফ টেম্পারেচার হয়, এটা অবশ্য লং টাইম ফিভারের ক্ষেত্রে প্রযোজ্য বেশি। ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, তার সাথে ওয়েট লস থাকে, ওজন কমে যায়, অ্যাপিটাইট কমে যায়, সেখানে আমরা বলি যে এটা টিউবারকুলোসিস হইতে পারে। কাশি থাকে, হিমোপটাইসিস থাকে, কাশির সাথে রক্ত যায়, হিমোপটাইসিস। তবে ইভিনিং রাইজ একটা ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ টিউবারকুলোসিস, কিন্তু মর্নিং রাইজ যে হয় না তা না, হইতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই ইভিনিং রাইজটা হয়। তো এইভাবে যদি আমরা সঠিকভাবে হিস্ট্রি নেই, প্রত্যেক অর্গ্যান স্পেসিফিক হিস্ট্রি নেই, যেরকম আমি যদি জিজ্ঞেস করি যে আপনার কাশি আছে কিনা, আপনার বুকে ব্যথা আছে কিনা, যদি রুগী বলে না, তাহলে তার লাং ডিজিজ হওয়ার পসিবিলিটি একটু কম। কার যদি জিজ্ঞেস করার পরে সে যদি বলে যে না, তার তলপেটে ব্যথা হচ্ছে, যখন ইউরিন পাস করে তখন বার্নিং হয়, বা ফ্রিকুয়েন্টলি ইউরিন পাস হচ্ছে, বারবার ঘুম ভেঙে পেশাব হচ্ছে, তাহলে বুঝতে হবে যে তার পেশাবে ইনফেকশন হওয়ার সম্ভাবনা কম বা বেশি। সেই ক্ষেত্রে আমরা যে টেস্টগুলি রুটিনলি, তারপরে তো আমাদের এক্সামিনেশন করব, আমরা এক্সামিনেশন করে দেখব যে আসল রুগীর সাথে তার সিমটমের সাথে তার ফিজিক্যাল সাইনের ইয়াগুলি কী। আর প্রথমেই আমরা যেটা আমি মেনশন করছি যে আমরা রুলড আউট করার চেষ্টা করি যে পেশেন্টের ডেঞ্জার সাইনগুলি আছে কিনা। ডেঞ্জার সাইনগুলি যদি না থাকে তখন আমরা রুগীকে বাসায় চিকিৎসা করতে পারি। তবে 3টা জিনিস, একটা হলো রুগীর সিমটম এবং রুগীর কাছ থেকে তার ইতিহাস
তারপরে এক্সামিনেশন, তারপরে ফাইনালি ইনভেস্টিগেশন। এ করার মাধ্যমেই আমরা অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু জ্বরের কারণটা পেয়ে যাই। আর যদি না পাই তাকে বলা হয় পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন। সেই ক্ষেত্রেও কিন্তু আমরা পাবো জ্বরের কারণ, কিন্তু তাকে রিপিটেড এক্সামিন করতে হবে, রিপিটেড টেস্ট করতে হবে। টেস্টের মাধ্যমে অবশ্যই কারণটা বেরিয়ে আসে। ধন্যবাদ স্যার। স্যার, ভাইরাল ফিভারটাও তো এর আগে আপনি বললেন যে এটা কন্টামিনেটেড হয়, তো সেক্ষেত্রে একটা ফ্যামিলির মধ্যে তারা কিভাবে নিজেদেরকে আইসোলেট রাখতে পারে? অ্যাকচুয়ালি মানে এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। সেটা হলো যে অনেক সময় দেখা যায় যে বাসার মধ্যে মানে অধিকাংশ মেম্বার আক্রান্ত, বা হয়তো একজন রুগী আসলো, সে বললো যে আমার জ্বর হয়েছে। আমি যদি জিজ্ঞেস করি তখন বলবে যে হয়তো এট এ ইন্টারভ্যাল অফ 10-15 ডেজ আদার মেম্বার্সও এফেক্টেড হয়েছে। তখন বুঝতে হবে যে যে কারণে তার আদার মেম্বারগুলো এফেক্টেড হয়েছে তার জ্বরটাও হয়তো ওই একই কারণে হচ্ছে। আর আপনি যেটা বললেন যে আইসোলেশনটা মানে এটা আমাদের সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতার মধ্যে নিজেদের মধ্যেই এটা ব্যবস্থা করে নিতে হবে। হয়তো দেখা গেছে যে হয়তো 2 রুমের বাসা, এখানে হয়তো লোক সংখ্যা বেশি, তার জন্য একটা রুম স্যাক্রিফাইস করতে হবে, এবং খাবার দাবার সব কিছুই তার জন্য আলাদাভাবে মানে আলাদা প্লেট ব্যবস্থা করতে হবে। সীমাবদ্ধতার মধ্যে যতটুকু করা সম্ভব। আর অ্যাকচুয়ালি মানে অনেক সময় ইনস্টিটিউশনাল আইসোলেশনও করা হয়, সেক্ষেত্রে এটা মানে অনেক সময় আমাদের দেশের প্রেক্ষাপটে অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। ধন্যবাদ স্যার। স্যার, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, তো দর্শকদের উদ্দেশ্যে আজকের বিষয়টা নিয়ে যদি কিছু বলতেন। অ্যাকচুয়ালি মানে জ্বর সম্পর্কে আমাদের মানে কারো জ্বরে আক্রান্ত হলে প্যানিক হওয়ার কিছু নাই, আমাদের সতর্ক থাকতে হবে, চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এখানে আমাদের হেলাফেলা করার সুযোগ নাই, কারণ আমি আগেই বলছি যে অধিকাংশ জ্বরেই সাধারণ কারণে হয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে এটা এমন কারণে হয় যেখানে নাকি কারো হসপিটালাইজড হওয়ার প্রয়োজন হতে পারে বা মৃত্যু ঝুঁকি আছে। সেই জন্য সব ক্ষেত্রেই চিকিৎসকের পরামর্শ নেওয়াটা বাঞ্ছনীয়। যদি সম্ভব না হয় অ্যাটলিস্ট টেলিমেডিসিনের মাধ্যমে পরামর্শ নেওয়া যেতে পারে। এই ব্যাপারে আমাদের চিকিৎসকবৃন্দ, আমাদের সরকার, আমাদের কর্তৃপক্ষ সচেতন আছে। এবং আমি যে হসপিটালে কাজ করি, বিআরবি হসপিটাল, এই বিআরবি হসপিটালের আমরা সার্বক্ষণিকভাবে আছি। আমাদের যে চিকিৎসকবৃন্দ আছেন তারাও অত্যন্ত আন্তরিক। যদি কেউ কোনো সমস্যা ফিল করেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে হটলাইন নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করলে আমরাও পরামর্শ দিই অনেক সময়। তো সবাইকে সবার সুস্থতা এবং সবার মঙ্গল কামনা করে বিআরবি কর্তৃপক্ষকে আবার ধন্যবাদ দিয়ে, এবং উপস্থাপক যিনি আছেন এবং যারা এটা অনুষ্ঠান আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করতে চাই। ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, কারণ আপনি এত ব্যস্ততার মধ্যেও যে আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ। যদিও আজকের আলোচনা অনেক প্রাণবন্ত ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে আমাদের অনুষ্ঠান আজকে এখানেই শেষ করতে হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আমাদের ফেসবুক পেজে আপনারা চোখ রাখুন। আর নেক্সট লাইভ আমরা শুরু করব রবিবারে। তো নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।